আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিক্সেল মিনাস পিডিএর মিনাস শুরুতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমি আবারও আলোচনা করব ফরেক্স ট্রেডিং ও স্টক মার্কেটে কিভাবে আমরা সহজে ইনকাম করতে পারি। চলেন শুরু করি। আজকে আবারও আমি আপনাদের মাঝে চলে আসলাম। আপনাদের ভালো একটা নির্দেশনা দেওয়ার জন্য, ভালো একটা প্রসেস বলে দেওয়ার জন্য, যেটা হচ্ছে আপনারা সবাই ভালো কিছু করবেন এবং একটা সহজ ওয়েতে ভালো কিছু করেন। আবার অনেক সময় সবার সবথেকে মুখ্য বিষয়টা যেটা হয়ে যায় সেটা হচ্ছে গিয়ে কিভাবে একটা ইজি ওয়ে ইজি ওয়ে বলতে গেলে ভুল হয়। আবার অনেক সময় যদি পারা যায় বিষয়গুলো সবকিছু ভালোভাবে বুঝতে পারা যায় তাহলে অবশ্যই সেই বিষয়টা ইজি হয়ে যায়। আবার আমি যদি বলি যে এটা সাপোজ ধরেন ইনকামের পথ। আমরা সবাই কিন্তু আজকে যুদ্ধ সামিল। সেটা হচ্ছে আমরা আহ, টাকা ছাড়া কিছুই সম্ভব না। টাকা পয়সা ছাড়া কোনো কিছু সম্ভব হয় না। আবার যে যে পথ আছে সে পথ থেকে কিভাবে আমরা ইনকাম করতে পারি। আমাদের তো অনেক পথ আছে। আমরা কেউ চাকরিজীবী, সেখান থেকে আমরা বেতনের সাপেক্ষে আমরা একটা বেতন পাই। সেখান থেকে আমাদের জীবিকা অর্জন হয়। আবার কেউ অনেক সময় জীবিকা নির্বাহের জন্য হাজারটা হাজারটা ওয়ে থেকে হাজার ভাবে ইনকামের পথ বেছে নেয়। তো আসলে আপনাদেরকে আমি আজকে একটা বিষয় সম্পর্কে অবগত করব। সেটা হচ্ছে যে আমার ছোট্ট একটা এক্সপিরিয়েন্স। সেটা হচ্ছে আমি আপনাদেরকে বলে দিতে পারি। সেটা হচ্ছে গিয়ে আপনারা যদি শিখেন তবে শেখার মাঝখানে যদি আপনাদের একটা ডিসিপ্লিন থাকে, সেই ডিসিপ্লিনটা থাকলে আপনারা সহজে একটা সাইড থেকে, সহজে একটা ওয়ে থেকে, সহজে একটা ইনকাম সোর্স থেকে আপনারা ইনকাম করতে পারবেন। তো আমার যতটুকু আমার বিশ্বাস, আমার কনফিডেন্স থেকে আমি আপনাদেরকে গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। আপনারা আমার সঙ্গে থেকে আমার কথা মতো কাজে আপনারা প্রয়োগ করে সেখান থেকে ইনকাম করতে পারবেন। এবং সেখান থেকে আপনারা যদি বলেন যে আমরা লাইফ টাইম আমাদের যত জীবন আমাদের আছে সেই জীবনকালে যতটুকু আমরা ব্যবহার করতে পারবো ততটুকু সময় আমরা সেই জায়গাটাকে ব্যবহার করতে পারবো। আমি আপনাদের সামনে আবারও একটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে ইনকামের পথ আমি বলে দিচ্ছি। কিন্তু আপনাদের কিন্তু আপনাদের সমস্ত কিছুকে একটা ডিসিপ্লিনের মাঝখানে নিয়ে আসতে হবে। ডিসিপ্লিন ছাড়া আমি যদি বলি যে টাকা ইনকাম করাটা সহজ না, চারটিখানি বিষয় না। এখানে অনেক কিছু থাকে। কারো অনেক সময় কথা শুনতে হয়, কারো অনেক সময় কথাকে মানতে হয়। টাকা এমন একটা বিষয়। আবার আমরা যদি আমাদের স্বাধীনতা থেকে আমরা ইনকাম করতে চাই, সেই স্বাধীনতার পথটা খুঁজে বের করতে হবে। সেখান থেকে আমাদের ইনকামের পথ অবশ্যই বের করা যায়। আমি আমার অভিজ্ঞতাটাকে আপনাদের সবার সামনে আজকে শেয়ার করব। আপনারা অবশ্যই আমার এই ছোট্ট একটা অভিজ্ঞতাটাকে কাজে লাগানোর চেষ্টা করবেন। আশা করি আমি আপনাদেরকে যতটুকু বুঝাবো, যে প্রসেসটা বুঝাবো, আপনারা সেই প্রসেস অনুযায়ী সেভাবে পরবর্তীতে আপনারা নিজেরাও চেষ্টা করবেন। আবার নিজেরা ইনকাম করতে না পারলে অবশ্যই আমাকে বলবেন যে ভাইয়া এভাবে করতেছি বা করার চেষ্টা করতেছি, হচ্ছে না তো কি করব। অবশ্যই আমি আপনাদেরকে সাহায্য করব। এবং আমি আমার অভিজ্ঞতাটুকু আপনাদের সামনে আজকে তুলে ধরতেছি। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকেন। তো প্রথমেই আমি আমার টপিকসটাকে বলি যে আমি কি ওয়ে থেকে আপনাদেরকে ইনকাম করা শেখাবো। আমি আপনাদেরকে ইনকাম করা শেখাবো ২ টা ওয়ে। সেটা হচ্ছে একই সাইট, একই সবকিছু। কিন্তু আমি টপিকস আপনাদেরকে ২ টা বলে দিব। সেটা হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে আজকে ট্রেড এর বিষয়ে শেখানোর চেষ্টা করব। ট্রেড। আমরা জানি যে অনেক সময় কারেন্সি এক্সচেঞ্জ করতে হয়। কারেন্সি এক্সচেঞ্জ করতে গিয়ে আমরা উম বুঝি যে আমরা যদি বাইরের দেশে থাকি সেখানে গেলে আমাদের বাংলাদেশী টাকাটাকে সেই দেশের টাকা কারেন্সি করে নিয়ে যেতে হবে। আবার আমরা যদি বাইরের দেশ থেকে টাকা ইনকাম করে নিয়ে আমাদের দেশে চলে আসি তাহলে আমাদের দেশে এসে সেই টাকাটাকে এক্সচেঞ্জ করে নিয়ে আমাদের টাকা করে নিতে হবে। তাহলেই আমরা সেই টাকাকে যে দেশে অনুযায়ী যে দেশের টাকা সেই দেশেই আমরা ব্যবহার করতে পারবো। তো এটা হচ্ছে একটা কারেন্সি এক্সচেঞ্জ বা ট্রেড। তো আমরা যদি সেই এক্সচেঞ্জটাকে আমরা যদি ফলো করতে পারি তাহলে অবশ্যই সেখান থেকে আমরা ইনকাম করতে পারবো। তো এই ট্রেড শিখতে গেলে আমাদের মনে হয় যে বেসিক কিছু জিনিস আছে, সেই বেসিক কিছু জিনিস জানতে হবে।
আবার বেসিক জিনিসের পাশাপাশি আমাদেরকে অবশ্যই ডিসিপ্লিন মানতে হবে। সময়ের প্রতি খুবই গাইডলাইন হইতে হবে। সময়কে এতটাই মানতে হবে যেটার কোনো বিকল্প নাই। আমি আমার নিজস্ব একটা অভিজ্ঞতা থেকে আমি বলতেছি। আসলে আমি বেশি ইনকাম করতে পারি না। কিন্তু যেটা পারি আমার কাছে এনাফ। আমি মনে করি। আর যদি ইনকাম আমার হয়ে থাকে তাহলে আমি মনে করি আমার মতো করে আপনারাও ইনকাম করতে পারবেন। আপনাদেরও সে পথটা আমার কাছে আজকে বলে দেওয়াটা মনে হচ্ছে যে সবথেকে বড় একটা দায়িত্ব কর্তব্য। আপনারা সেই বিষয়টা খুব মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে শিখতে থাকেন, শেখেন। আজকের এই এক টপিকস নিয়ে আমি আপনাদেরকে সমস্ত কিছু বলে দেওয়ার চেষ্টা করব। আমি ১ম এ বলছি যে ২ টা ওয়ে ট্রেড। আমি যদি ট্রেড করি তবে একটা বিষয় হচ্ছে ফরেক্স। ফরেক্স আমি আপনাদেরকে সরাসরি আমার মাইক্রোসফট ওয়ার্ড এ নিয়ে গিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। আমি চলে যাচ্ছি আমার মাইক্রোসফট ওয়ার্ড এ। আমি ১ম এ যে টপিকসটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে ফরেক্স ট্রেডিং। ফরএক্স ফর শব্দের অর্থ হচ্ছে জন্য। আর যদি এক্স যদি ইউজ করি তাহলে সেটা পূর্ণরূপ হচ্ছে এক্সচেঞ্জের পূর্ণরূপের শর্টকাট হচ্ছে এক্স। তো আমি ফর জন্য এক্স এক্সচেঞ্জ ফরেক্স টোটালি মেনটেন করার মিনিং করার জন্য আমি বলতেছি ফরেক্স বা কোনো কারেন্সি এক্সচেঞ্জ করব সেই এক্সচেঞ্জটার পূর্ণরূপ হচ্ছে ফরেক্স। তো এই যে কারেন্সি এক্সচেঞ্জ করতেছি কি কি দেশের কি কি কারেন্সি আছে আমি একটু সেটা বিষয়ে আপনাদেরকে বলে দিচ্ছি। ইউরো ইউএসডি আমরা অবশ্যই ইউরোপিয়ান কান্ট্রি গুলো যেগুলো আছে সেখানে ইউরো ইউজ করা হয় এবং ইউনাইটেড স্টেট বা যে দেশে ইউএসডি ইউজ করা হয় সব থেকে ব্যয়বহুল কারেন্সির মধ্যে আছে আমরা জানি যে ইউএসডি টা চলে আসছে। তো ইউএসডি হচ্ছে এখানে ইউজ করেছি যে ইউরো ইউএসডি একটা কারেন্সি সেখানে এক্সচেঞ্জ হয়। সেই এক্সচেঞ্জটা ফরেক্স এর গাইডলাইন অনুযায়ী হয়, ফরেক্স এর ডিসিপ্লিন অনুযায়ী হয়। কখন কোন সময় চালু হয়, কখন কোন সময় মার্কেট বন্ধ হয় সে অনুযায়ী কিন্তু এই ইউরো ইউএসডির যে কারেন্সি এক্সচেঞ্জ সেটা চলে আসছে। এর পরেরটা যেটা আসতেছে গ্রেট ব্রিটেন পাউন্ড। এটা আমাদের যুক্তরাজ্য যে ইউনাইটেড কিংডম আমরা বলে থাকি সেই দেশের আমাদের একটা কারেন্সি বা টাকা সেই দেশের টাকাটাকে আমরা যদি এক্সচেঞ্জ করি ইউএসডির সঙ্গে তাহলে অবশ্যই সেটাকে গ্রেট ব্রিটেন পাউন্ড প্লাস ইউএসডি দিয়ে দিতে পারি। তো এটার একটা এক্সচেঞ্জ আছে সেটার জায়গাটা ফরেক্স এর মাঝখানে আছে আমরা ট্রেড করতে গিয়ে সবসময় বুঝতে পারি যে এটা একটা কারেন্সি এখানে এক্সচেঞ্জ হয়। কখন কোন দেশ থেকে গ্রেট ব্রিটেন পাউন্ড এক্সচেঞ্জ হয়ে ইউএসডি হচ্ছে আবার কখন কোন দেশ থেকে ইউএসডি এক্সচেঞ্জ হয়ে গ্রেট ব্রিটেন পাউন্ড হয়ে যাচ্ছে এটাই মূলত হচ্ছে কারেন্সি এক্সচেঞ্জ। দেন পরবর্তী ৩ নম্বরটা আসতেছে অস্ট্রেলিয়ান ডলার এইউডি অস্ট্রেলিয়ান ডলার স্ল্যাশ কানাডিয়ান টাকা। তো এখানে অস্ট্রেলিয়ান ডলার কানাডিয়ান টাকা যেটা আসতেছে সেটা একটা কারেন্সি এক্সচেঞ্জ। তারপরে আসতেছে অস্ট্রেলিয়ান ডলার্স এবং পরে আসতেছে জেপিনিজ বা জাপানিজদের ইয়ান জাপানিজদের টাকাটাকে ইয়ান বলা হয়। তো জাপানিজদের ইয়ান এরপর আসতেছে কানাডার আবার কানাডিয়ান ডলার্স বা কানাডার টাকা। এবার আসতেছে সুইস ফ্রাঙ্কস আমরা ফ্রাঙ্কফুর্টের যে দেশগুলো দেখতে পাই ফ্রাঙ্কফুর্ট বলতে গেলে আমি আপনাদেরকে বলি যে দেশগুলো পাশাপাশি আমাদের যে একটা এরিয়া জোন থেকে আসছে যেমন আহ, কিছু কিছু ইউরোপ কান্ট্রি আছে কিছু কিছু আবার এশিয়া স্পেসিফিক যেগুলো কান্ট্রি আছে সেই সমস্ত দুইটাকে মিলে যে একটা কারেন্সি সেটাকে বলা হয় ফ্রাঙ্কফুর্ট বা ফ্রাঙ্কফুর্টের কারেন্সি সেটা নামে সুইস ফ্রান্স অথবা আপনারা আর একটু আমার কথাটা শুনেও বিভ্রান্ত হতে পারেন আমি আবারও ক্লিয়ার করে বলতেছি সুইস ফ্রান্স এটা মূলত হচ্ছে আম, যদি আমি বলি যে চাইনিজদের যে একটা কারেন্সি আছে তাহলে এই চাইনিজদের কারেন্সিটা হচ্ছে সুইস ফ্রান্স। সুইস ফ্রান্সে মূলত আমি আবারও বললাম যে ফ্রাঙ্কফুর্টের যে কান্ট্রি গুলো আছে সেগুলো হচ্ছে কিছু ইউরোপ কান্ট্রি গুলোকে নিয়ে আবার প্লাস কিছু এশিয়া প্যাসিফিকের কান্ট্রি দেশগুলোকে নিয়ে সেটা যে একটা কারেন্সি এক্সচেঞ্জ হয়ে থাকে সেটার মূলত মুদ্রার নাম হচ্ছে সুইস ফ্রান্স। এরপর আসতেছে আবারও কানাডিয়ান টাকা এবং আবার আসতেছে জাপানিজ ইয়ান। এরপর আসতেছে সুইস ফ্রান্স যেটা আমি বলতেছি যে অবশ্যই প্রথম অবস্থায় আমি সুইস ফ্রান্স মেইন করব সেটা হচ্ছে চাইনিজদের টাকা বা চাইনিজদের ডলারই বলেন যেটাই হোক সেটা। তারপরে আসতেছে জাপানিজ ইয়েন। তো এখানে বেশি আমি আর বিস্তারিত করে দেই নাই বেশি বলে দেই নাই শুধুমাত্র কয়েকটি কারেন্সি দিয়ে আমি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেওয়ার চেষ্টা করতেছি। এরপর যেটা আসতেছে আপনাদেরকে বলি ক্যান্ডেল স্টিক। আমরা যখন আমাদের কারেন্সি এক্সচেঞ্জ করতে যাব তখনই গিয়ে আমাদের মুখ্য বিষয়টা যেটা হবে সেটা হচ্ছে ক্যান্ডেল স্টিক। ক্যান্ডেল স্টিক যদি আমরা না চিনি তাহলে আমরা
বুঝবো না মার্কেটটা আপ ট্রেন্ডে ধরবে অথবা আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে চলে আসবে। তো এর জন্য আমাদেরকে বুঝতে হবে যে ক্যান্ডেলস্টিক কি বলতেছে, ক্যান্ডেলস্টিক এর ভাষা কি। ক্যান্ডেলস্টিক বেশি জানতে হবে না, আপনাদের বেসিক কিছু ক্যান্ডেলস্টিক জানলেই হয়ে যাবে। আর বেসিক কিছু ক্যান্ডেলস্টিক জানার পরে আপনারা যদি কাজে অ্যাপ্লাই করে বুঝতে পারেন, তাহলে আপনাদের সমস্ত ক্যান্ডেলস্টিক বুঝার চেষ্টা করার দরকার নেই। যেটা আমি মনে করি। কারণ আপনার যদি আজকে মারভুজু দিয়ে হয়ে যাচ্ছে, বুলিশ বিয়ারিশ দিয়ে হয়ে যাচ্ছে, স্টার ইভেনিং ক্যান্ডেলস্টিক দিয়ে হয়ে যাচ্ছে, তাহলে আপনারা কেন বুলিশ এনফ্লুইঙ্গি এরকম ক্যান্ডেলস্টিক যেগুলো আরো আছে, অনেক অনেক ক্যান্ডেলস্টিক যেটা হয় হোক, তৈরি তো হচ্ছে, আপডেট তো হবেই। তো আমরা বেসিক যে কয়েকটাকে নিয়ে কাজ করে টাকা ইনকাম করতে পারবো সেই ক্যান্ডেলস্টিক গুলো আমরা ফলো করবো। তো আমি প্রথমে আপনাদেরকে বলে দিই ক্যান্ডেলস্টিক এর একটা সহজ নাম যেটা হচ্ছে বুলিশ। অবশ্যই বুলিশ আমরা বুঝতেছি যে আহ, বুল থেকে বুলি চলে আসছে। বুল আমি যদি মনে করি যে একটা ষাঁড় বা একটা বলা যায় যে আহ, ষাঁড় বলতে আপনারা বুঝতেছেন যে গাভী, যার শিং গুলো বেশি বড় থাকে, সেই শিং গুলো দিয়ে যদি আপনাদেরকে একটা ধাক্কা দেয়, সেই ধাক্কাটাকে মূলত সেটা বলা হয় যে বুল বা বুলিশ। এভাবে ধাক্কা দিয়ে 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 যে বার হবে, বাড়তে থাকবে, সেটাকে বলা হয় বুলিশ। আর চাপ প্রয়োগ করে 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 বাড়তে থাকবে, সেটা হচ্ছে বুলিশ। বা ষাঁড়ের মতো করে যদি ধাক্কা দিয়ে সেটাকে দুই মাথা শিংওয়ালা দিয়ে যদি আমরা ধাক্কা দিয়ে বাড়তি করে নিয়ে যেতে পারি, তাহলে সেটাকে বলা হয় বুলিশ। সেকেন্ড যেটা হচ্ছে যে বিয়ারিশ। এখন বিয়ারিশটা যদি বলি যে বৃষ্টির ধারা একটা উপর থেকে পড়তে গেলে কেউই আটকাইতে পারবো না। একটা অথবা একটা পাহাড় ধস হয়ে গেলে সেটাকে কেউই আটকাইতে পারবো না। তো এরকম আমি ক্যান্ডেলস্টিক কে বলবো বিয়ারিশ। কারণ এমন একটা ক্যান্ডেলস্টিক দেখলাম বিয়ারিশও কিছু আছে, আবার কিছু অনেকটা হ্যামারের টাইপের হয়ে গেছে, না হলে অথবা বলিস মারগুজো টাইপের হয়ে গেছে বা বিয়ারিশ মারগুজো টাইপের হয়ে গেছে। মানে বুঝাচ্ছে যে এটা উপর থেকে যদি কোনো কিছু জিনিস ধসে পড়ে যায় বা বৃষ্টির মতো করে যদি উপর থেকে ফোঁটা ফোঁটা করে বৃষ্টি পড়তে থাকে, তাহলে আমরা কিন্তু সেটাকে ঠেকাইতে পারি না। তো ঠেকাইতে পারবো না বিধায় এর নামটা চলে আসছে এভাবেই বেয়ারিশ। যে যার কোনো রেস নাই, সে অটোমেটিক্যালি চলতেই থাকবে, তাকে থামানোর কোনো পদ্ধতি থাকবে না। এটার নাম মূলত হচ্ছে বেয়ারিশ। এরপর যেটা আমি যদি বলি ডোজি, ৩ নম্বরে আসতেছে আমাদের ডোজি। আমি আপনাদেরকে এই বেসিক কয়েকটা ক্যান্ডেলস্টিক নিয়ে আলোচনা করব, তারপর আমি আমার টপিকসে চলে যাব কিভাবে টাকা ইনকাম করতে হবে। এবং টাকা ইনকামের একটা বসে থেকে আপনারা শুধু ডিসিপ্লিনটাকে মেনটেন করতে পারলে আপনাদের টাকা ইনকাম হয়ে যাবে, আপনারা করতে পারবেন। আর আপনাদেরকে কিচ্ছু করতে হবে না। আমি আপনাদের শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব যে টাকাটা ইনকাম কিভাবে হচ্ছে, কিভাবে করা যাচ্ছে, এবং খুবই সূক্ষ্মভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমি আপনাদেরকে আবারও ক্যান্ডেলস্টিক নিয়ে আলোচনা করি। ডোজি, ডোজি মূলত আমরা সবাই বুঝি। আমরা অনেক সময় এআই অ্যাসিস্ট্যান্ট কে ইউজ করে শিখতে পারি ডোজি কি। আবার অনেক সময় বই ঘেটাঘেটি করে শিখতে পারি ডোজি কি। ডোজি মূলত প্লাস চিহ্ন, যেটা আমরা যোগ করার ক্ষেত্রে আমরা ব্যবহার করি। এরকম একটা প্লাস চিহ্ন আসবে ক্যান্ডেলস্টিক চেনার ক্ষেত্রে, আমরা আমাদের কারেন্সি এক্সচেঞ্জে ট্রেড করতে গিয়ে ট্রেডের সিগন্যালের ক্ষেত্রে যে ডোজি এরকম একটা প্লাস চিহ্ন চলে আসছে। এই প্লাস চিহ্নটার মিনিংটা কি? যদি আমরা আপ ট্রেন্ড দেখি, আপ ট্রেন্ড মানে উপরের দিকে, নিচ থেকে উপরের দিকে চলে গেছে, নিচ থেকে উপরের দিকে চলে যাওয়াটাকে আপ ট্রেন্ড বলা হয়, বা উপরে গিয়ে একসময় দাঁড় হয়ে যাবে, সেটাকে আপ ট্রেন্ড ধরে। ওই উপর লেভেলে যদি আমি একটা সামান্য একটা যোগ চিহ্ন পাই, তাহলে আমি বুঝবো যে এটা একটা ডোজি আসছে মার্কেটের মাঝখানে। এমন রেষারেষি হয়ে গেছে, বায়ার এবং সেলারের মাঝখানে টানা হেঁচড়া বা সংঘর্ষের মাঝখানে একটা যোগ চিহ্ন এসে গেছে, এটা মূলত ডোজি। এই ডোজিটার কারণে আপ ট্রেন্ড যে হলো, নিচ থেকে উপরে উঠে গেল, এই ট্রেন্ডটা পুরোটাই নিচের দিকে ডাউন ট্রেন্ড ধরতে শুরু করবে এই ডোজি বা প্লাস চিহ্নর কারণে। এরপর আমি হ্যামার নিয়ে, আমি যদি আপনাদেরকে এই চিহ্নগুলা বা এর ক্যানেলস্টিক ধরে ধরে বুঝাইতে পারতাম, তাহলে অবশ্যই ভালো হতো। কিন্তু আসলে আপনারা সবাই বুঝতেছেন যে ডোজি কি। কারণ আপনারা অটোমেটিক্যালি যারা শিখছেন ডোজি কি, আপনারা এআই কে ইউজ করে ডোজির একটা কেমন চিহ্ন সেটা আপনারা বুঝতে পারবেন। বা আমি যে একটু পরে সিগন্যালে আপনাদেরকে নিয়ে গিয়ে বুঝাবো, সেখানেও গিয়ে আমি বুঝাই দিতে পারবো যে ডোজি কি। আচ্ছা, সেটা বাদ। হ্যামার, হ্যামার আমি মূলত বুঝি যে এর শব্দের মিনিংটা হচ্ছে কি, হ্যামার শব্দের মিনিং হচ্ছে একটা হাতুড়ি। তো হাতুড়ি যদি আমি দেখি যে একটা হাতল থাকে, এর পরবর্তীতে আরেকটা থাকে, সেটা হচ্ছে গিয়ে একটা লোহার ডান্ডিয়া থাকে, সেই ডান্ডাটা দিয়ে আমরা ইট যখন ভাঙি, তখন কিন্তু এটাকে মূলত আমরা হ্যামার নামে চিনি। তো এই হ্যামারটা যদি উল্টা দিকে হয়, তখন সেটাকে বলবো আমরা ইনভার্টেড হ্যামার বা উল্টো হাতুড়ি। তো এই হ্যামারটা যদি আপ ট্রেন্ডে আসে, যেমন আমি বললাম নিচ থেকে উপরে চলে যেতে 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 উপরে গিয়ে একটা হ্যামার চলে আসে, আমি অটোমেটিক্যালি বুঝবো যে হ্যামার চলে আসার কারণ মূলত হচ্ছে
আপ ট্রেন্ড যদি হয় তাহলে সেটা ডাউন ট্রেন্ড হবে, অথবা ডাউন উপর থেকে নিচে 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 নেমে যদি ডাউন ট্রেন্ডের নিচে এসে যদি একটা হ্যামার পাই, তাহলে সেটা হয়ে যাবে অবশ্যই একটা সাইন বা একটা চিহ্ন বা নিদর্শন। সেটা হচ্ছে ডাউন ট্রেন্ড ধরার কারণে সেটা অবশ্যই এখন উল্টো দিকে চলবে, মানে আপ ট্রেন্ডে চলে যাবে। তো এটা হচ্ছে মূলত হ্যামারের পরিচয়। হ্যামার এভাবেই মার্কেটকে চেঞ্জ করে দেয়। যেমন পরবর্তীতে ৫ নাম্বারের ক্যান্ডেলস্টিক আমি ইনভার্টেড হ্যামার দিয়ে বলছি। তো ইনভার্টেড হ্যামার এবং হ্যামার দুটোর প্রসেসিং সেম। আমরা শুধু চিনার চেষ্টা করব যে এটা হ্যামার। এবং হ্যামার চলে আসছে বিধায় আপ ট্রেন্ড যদি থাকে তাহলে অবশ্যই আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে চলে আসবে। ডাউন ট্রেন্ড যদি থাকে তাহলে অবশ্যই ডাউন ট্রেন্ড থেকে সেটা আপ ট্রেন্ড ধরার চেষ্টা করবে। এরপর আসতেছি আমি মারুভুজো। মারুভুজো আমরা বুঝি একটা যে নামটাকে প্রয়োগ করে শিখতেছি। আসলে এই নামগুলো চলে আসছে জাপানিজ লোকদের থেকে, জাপানিজ আ আ জনগণ থেকে। তারা এই নামগুলো ইউজ করছে। মূলত আপনাদেরকে বলে দেই, যখন আমি ক্যান্ডেলস্টিক চিনতে শিখছি তখন আমি কিন্তু ১ম অবস্থায় এটা কোথা থেকে চলে আসছে, কিভাবে আসছে সেটা নিয়ে আমি জানার চেষ্টা করছি। তো আমাদের জাপানের যে ধান ভাঙ্গা মিল আসছিল, সেই ধান ভাঙ্গা মিলে যে ধান ভাঙতে গিয়ে ধান ভাঙার পর সে দামটাকে নিয়ে তারা বাজারে চলে গেছিল। এবং সে বাজারে যাওয়ার পর সেই দামটার একটা নির্দিষ্ট বাজারের সময়ের শুরুতে কি ছিল এবং সময় গড়িয়ে কি যে বিকালে সেটার কি ছিল। এই যে তারতম্য বা এর আ বিভিন্ন ডিফারেন্ট টাইপ, একটা ডিফারেন্ট প্রাইস এর কারণে তারা এভাবে নাম দিয়ে আসছে যে বুলিশ, বেয়ারিশ, ডোজি, হ্যামার, ইনভার্টেড হ্যামার। এবং এখানে যেমন মারুভুজো গিয়ে বলছিলাম, মারুভুজো আসলে জাপানিজদের নাম থেকে আসছে। আমি আপনাদেরকে মিনিং করে বোঝাতে গেলে আসলে এখানে মারুভুজো হচ্ছে শক্তি প্রয়োগ করে একটা চিহ্নকে বা সাইনকে পরিবর্তন করে দেওয়া। আ মারতে, মারতে যেটাকে নিয়ে বলা হয় যে শাসন করতে, করতে যেটাকে চেঞ্জ করে দেওয়া। এটার নাম হচ্ছে মারিগুজা। আসলে আপনাদেরকে আমি এক্সাম্পলটা আমার মতো করে দিলাম কারণ আমার একটুখানি অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতাটা থেকে আমি আপনাদেরকে বলার চেষ্টা করতেছি। আপনারা বুঝে নেবেন যে আসলে ভাই কেন যেন মারুভুজুকে মারতে, মারতে শাসন করার মতো করে একটা সাইন চলে আসে মার্কেটে, সেটা পরিবর্তন করে দিবে মার্কেটকে। আপনি এভাবে বললেন? আসলে আমার এই ছোট অভিজ্ঞতাটাকে আমি এভাবেই বললাম। আমার ফ্র্যাঙ্কলি একটা মনের ভাব থেকে আমি বললাম। আচ্ছা, তারপরে আসতেছে বুলিশ। বুলিশ আমরা বুঝলাম যে সেটাকে ধাক্কা দিয়ে, দিয়ে নিয়ে যাবে বা শাসন করতে, করতে নিয়ে যাবে। সেটার নাম হচ্ছে মারভুজো। এবং বিয়ারিশ মারভুজো আমরা বুঝবো বিয়ারিশ মারভুজো কি? সেটাও অবশ্যই পাহাড় ধসে পড়ে যাবে। এর ধসের কোনো বাধার ব্যক্তি থাকবে না বা কেউ আটকাইতে পারবে না। কেউই থাকবে না যেটাকে আটকানোর মতো। তো সেই জায়গাটাকে বলি যদি আমি যে বিয়ারিশ মারভুজো, তাহলে অবশ্যই এটা বিয়ারিশ মারভুজো। বা বৃষ্টি পড়তে থাকলে ছাতা ছাড়া কেউই আটকাইতে পারবে না। বৃষ্টি পড়তেই থাকবে। তাহলে সেটাকে আমি যদি বলি যে বিয়ারিশ মারকুটু, তাহলে অবশ্যই সেটা বিয়ারিশ মারকুটু। এরপর ৯ নাম্বার যেটা আসতেছে মর্নিং স্টার। আচ্ছা, মর্নিং বলতে আমি কি বুঝাচ্ছি বা আপনারা কি বুঝতেছেন? আমরা সবাই বুঝতেছি। মর্নিং মানে সকাল। আর স্টার মানে তারা। তো সকালবেলায় যে তারাটা হয় সেটাকে আমি যদি বা আপনারা যদি খুঁজে পান একটা মার্কেটের মাঝখানে যে সকালবেলায় একটা তারা উঠে গেছে। তো সকালের তাড়াটা মানে কি? একটা মার্কেট চালু হওয়াতেই যে একটা সাইন দিয়ে ফেলছে। সেই সাইনটাই মূলত কি বোঝাচ্ছে মার্কেটকে সারাদিন ধরে কি বুঝিয়ে সে শেষ করবে। এটা মূলত হচ্ছে মর্নিং স্টার। মার্কেটের শুরুতেই যে একটা আম ক্যান্ডেলস্টিক দেবে, একটা সিগন্যাল দিবে সেই সিগন্যালটার নাম হচ্ছে মর্নিং স্টার। আর যদি আমি বলি ইভনিং স্টার, তো অবশ্যই মার্কেটের শেষে যে একটা আ সাইন দিবে, ক্যান্ডেলস্টিক দিবে, একটা চিহ্ন দিবে। সেই চিহ্নটাকে দেখে আমরা বুঝতে পারবো তার পরের দিনে কি হবে। পরের দিনে আবার মর্নিং স্টারটা কেমন হতে পারে। এই মূলত হচ্ছে ইভনিং স্টার যে মার্কেটের শেষে দেখা যায়। আর মর্নিং স্টার যেটা সেটা হচ্ছে মার্কেটের শুরুতে দেখা যায়। তো আমরা এই ১০ টা যদি ক্যান্ডেলস্টিক ভালোভাবে মুখস্থ করতে পারি এবং এর মিনিংটা যদি আপনারা আমার মতো করে হোক আরো যারা যেভাবে শেখায় সেভাবে যদি শিখতে পারেন, খেলার ছলে স্বাচ্ছন্দ্যে মনের আনন্দে যদি শিখতে পারেন তাহলে আমি মনে করি এই ১০ টা ক্যান্ডেলস্টিক থেকে আপনারা ট্রেড শিখতে পারবেন। ট্রেডের আম প্রসেস থেকে ইনকাম করতে পারবেন। তো এটা হয়ে গেল আমার কারেন্সি নিয়ে আলোচনা। কারেন্সি থেকে কিভাবে এক্সচেঞ্জ হয়ে সেটাকে মার্কেটের মাঝখানে আপনারা দেখে ইনকাম করতে পারবেন। এটার মূলত বেসিক যে আলোচনাটা আমি আপনাদেরকে বলে দিলাম। আর মূলত আরেকটা কথা বলব সেটা আমি সবার এখনই বলতেছি, ফাইন। সেটা হচ্ছে আমাদের যে এই এক্সচেঞ্জ যে করব, আমরা যে
ব্যাংকের অপেক্ষায় থাকবো যে ব্যাংকটা খুলবে, সেই ব্যাংকটা খোলার পরেই তো আমাদের এই এক্সচেঞ্জটা শুরু হয়ে যাবে অল বিশ্বের মাঝখানে। আমরা করি হয়তো শুক্রবার করি, শনিবার করি, রবিবার করি, যে বারেই করি। কিন্তু আমাদের একটা সাপ্তাহিক ডেট আছে। মাসিক আমাদের দিন কাউন্ট আছে যে মাসে কয় দিনে এই যে ব্যাংকগুলো চালু থাকে। তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে বেশি কথা না বলে। সপ্তাহে ৫ দিন। আমি যদি বলি যে বাংলাদেশ টাইম ঠিক রবিবার রাত ১২টার পর হয়ে যায় সোমবার। ঠিক সেই সোমবার রাত ৪টার সময় এই ফরেক্স বা এই মার্কেট চালু হয়ে যায়, এই ব্যাংক চালু হয়ে যায়। তাহলে কি বুঝলাম? যে রবিবার দিনের সারাদিন শেষে রাত ১২টার পর হয়ে যায় সোমবার। সেই সোমবার রাত্রে যে আমাদের মিনিং এ আমাদের অর্থে বুঝাচ্ছি যে সোমবার রাত্রে ৪টার দিকে এই মার্কেটটা খোলে। এবং সপ্তাহের যে শেষে শুক্রবার রাত ঠিক ৪টার সময় এই মার্কেট বন্ধ হয়ে যায়। বা অল বিশ্বের মাঝখানে এই ব্যাংকগুলো বন্ধ হয়ে যায়। তাহলে আমরা বুঝতে পারলাম যে মার্কেটের শুরুটা আমাদের কিভাবে হয় বাংলাদেশ টাইমের রবিবার রাত ১২টার পরে ঘুরিয়ে সোমবার যখন হয়ে যায় রাত ১২টার পরে, সেই সোমবার ভোর ৪টার সময় এই মার্কেটটা খোলে এবং সে কন্টিনিউয়াসলি মঙ্গল, বুধ, বৃহস্পতি এবং শুক্রবার রাত ৪টার সময় গিয়ে আবার বন্ধ হয়ে যায়। তাহলে এভাবে যদি ধরি তাহলে সপ্তাহে হচ্ছে ৫ দিন। এবং সেই সপ্তাহে ৭ দিনের ৫ দিন এবং ২ দিন থাকে ফ্রি বা ২ দিন থাকে বন্ধ। ২ দিন আমাদের ব্যাংক বন্ধ থাকে। সেই ব্যাংক থেকে আমরা কিচ্ছু করতে পারবো না। ব্যাংক বন্ধ। কোন টাকা ইনকাম করতে পারবো না। কোন কিছু আমাদের এখানে করার সামর্থ্য নাই। অল বিশ্বের ফরেক্স এর ব্যাংক বা যত কারেন্সি নিয়ে আমি কথা বললাম সেই কারেন্সি গুলো সব বন্ধ হয়ে যায়। হয়তোবা আমরা শনিবারে কিছু কারেন্সি এক্সচেঞ্জ করি। কেউ কারো মাধ্যমে বাইরের দেশ থেকে টাকা নিয়ে নিতে পারেন, করতে পারেন। কিন্তু সেই কাউন্টডাউনটাও কিন্তু শুরু হয়ে যায় ঠিক রবিবার রাত ১২টার পর থেকে। যে সোমবার চালু হয়ে গেল, সেই সোমবার রাত ৪টার সময় থেকে এই কাউন্টডাউনটা হয়ে যাবে। এবং তাৎক্ষণিক যে একটা আমি বলছি মর্নিং স্টার ইফেক্ট, সেই মর্নিং স্টার ইফেক্টটা সেখানেই ১ দিনে ২ দিনের কাজ একবারে দিয়ে দিবে। এবং তখনই আপনারা বুঝতে পারবেন যে সপ্তাহের শুরুটা কেমন। অবশ্যই দিনের শুরুটা কেমন। অবশ্যই ১ ঘন্টার শুরুটা কেমন। অবশ্যই ৪ ঘন্টার শুরুটা কেমন। এভাবে আপনারা যদি শুরুটাকে মর্নিং স্টারের একটা ইফেক্ট হিসেবে, একটা সাইন হিসেবে নিতে পারেন, তাহলেই আপনারা এখান থেকে অনেক টাকা ইনকাম করতে পারবেন। অনেক টাকা বললাম অবশ্যই, কারণ এখানে অনেক, অনেক, অনেক টাকার ব্যাপার-স্যাপার। ছোটখাটো টাকা নিয়ে এখানে আসা যায় না। আবার ছোটখাটো টাকা নিয়ে আসা যায় যদি টেকনিক ইউজ করা যায়, কৌশল অবলম্বন করা যায়, তাহলে সেখান থেকে টাকা পাওয়া যায়। আচ্ছা, এটা গেল আমার বেসিক আলোচনা বা আবার সময়টাকে নিয়ে আলোচনা। তো আমরা কি শিখলাম? সপ্তাহে ৭ দিনে ৫ দিন থাকে খোলা এবং যে মাসে যদি বলি ৪ সপ্তাহ, তাহলে ৪ ৫ ২০ দিন। ২০ দিন থাকবে মার্কেটে। আর বাকি যে আমরা যদি বলি বৃহস্প আ সরি ফেব্রুয়ারি মাস ২৮ দিনে, তাহলে অবশ্যই ২৮ দিনের ক্ষেত্রে বাকি ৮ দিন আর কোনো চান্স নাই। ফেব্রুয়ারি মাসের মাঝখানে যে মার্কেট চালু থাকবে অল বিশ্বের মাঝখানে। আবার যদি বলি যে কোনো মাস যেমন ৪ বছর পর, পর ফেব্রুয়ারি মাসটা ২৯ দিনে হয়, তাহলে ফেব্রুয়ারি মাসটাকে সেভাবে আমরা বাকি ২০ দিন ধরবো ব্যাংক চালু থাকার দিন আর বাকি ৯ দিন ধরবো আমরা ব্যাংক বন্ধের দিন। আর যদি বলি যে মাসে কিছু, কিছু থাকে ৩০ দিনে, তাহলে অবশ্যই ৩০ দিনের ক্ষেত্রে আমাদের সাপ্তাহিক আলোচনার দিক দিয়ে সপ্তাহে ৫ দিন, তাহলে ৪ সপ্তাহে ৪ ৫ ২০ দিন। বাকি ৩০ দিনের ক্ষেত্রে ২০ দিন চলে গেলে থাকে ১০ দিন। তাহলে ১০ দিন ব্যাংক বন্ধ থাকবে। আর বাকি ২০ দিন, ৩০ দিনের মাসের ক্ষেত্রে বাকি ২০ দিন ব্যাংক খোলা থাকবে। আবার যদি ৩১ দিনের ক্ষেত্রে সেখানে অবশ্যই ১১ দিন বন্ধ থাকবে আর বাকি ২০ দিন ব্যাংক খোলা থাকবে। এই হচ্ছে আমার যে মাসিক এবং সাপ্তাহিক আপনাদের যে ব্যাংক চালু বা বন্ধর একটা কথা, সেটা আমি বলে দিলাম। আপনারা এটা ভালোভাবে বুঝে নিয়ে অনেক সময় নোট করে রেখে দিতে পারেন, তাহলে অবশ্যই কাজে লাগবে। আচ্ছা, এটা গেল আমার সময় নির্ধারণ থেকে কারেন্সি নিয়ে আলোচনা এবং কারেন্সির পরবর্তীতে আমি যেটা আসতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, সেটা হচ্ছে গিয়ে স্টক মার্কেট। স্টক মার্কেট বলতে আমি কি বোঝাচ্ছি বা আপনারা কি বুঝতেছেন, আমি আবারও একটু সহজ করার চেষ্টা করছি। স্টক, আমরা কোনো কিছু যদি মজুত করে রাখি, সেই মজুতটা কিভাবে? হয়তো আমার একটা ভিভো কোম্পানির ফোন আছে, কোম্পানি আছে। সেখানে আমি আস্তে, আস্তে একটা সফটওয়্যার আপডেট করলাম। সেখানে আমি একটা ক্যামেরার যে ভার্সন আছে, সেই ক্যামেরা ভার্সন থেকে আরেকটা ক্যামেরা ভার্সন বা ক্যামেরার চিপসটা লাগাইয়া সেই ক্যামেরাটাকে আমি আমার ভিভো কোম্পানির মাঝখানে নিয়ে আসলাম। আবার আমি যে আমার ভিভো মোবাইলের যদি আমি বলি যে ব্যাটারিটাকে আমি চেঞ্জ করে ফেললাম। ব্যাটারি আমার ৫,০০০ এমপিআর এর আছে, আমি ৬,০০০ এমপিআর এর ব্যাটারিটা ইউজ করব। তাহলে আমি প্রোডাক্টটাকে চেঞ্জ করতেছি। এই যে একটা স্টক মার্কেটে ভিভো কোম্পানির প্রতিটা পণ্যকে আমি আবার চেঞ্জ করে, করে, করে সেই মার্কেটটাকে মজুত করতেছি অথবা মার্কেটটাকে
আমি প্রোডাক্ট তৈরি না করার কারণে, প্রোডাক্টটাকে না দেওয়ার কারণে, ঠিকভাবে মার্কেটটা না চলার কারণে ধ্বংস করে ফেলতেছি। তাহলে এই স্টক মার্কেটে স্টকও যেমন করে আমি তৈরি করতে পারতেছি আস্তে, আস্তে সাপ্লাই দিয়ে, আস্তে, আস্তে আমি সেটা সাপ্লাই না করতে পারি সেটাকে আমি ধ্বংস করে ফেলতেছি বা মার্কেট ধ্বংস হয়ে যাচ্ছে। তাহলে আমি যদি বলি ভিভো কোম্পানি, আমি যদি বলি যে গুগল একটা কোম্পানি, আমি যদি বলি যে একটা ফেসবুক কোম্পানি, আপনারা সবাই বুঝতেছেন যে এগুলো সবকিছুই একটা স্টক মার্কেটের দিকে নির্দেশ করতেছে। তারা সবাই স্টক করার জন্য এই মার্কেটগুলোকে মূলত এভাবেই তৈরি হয়ে আসছে। স্টক করবে। যেমন গুগলের প্রোডাক্ট গুলোকে তাদের মার্কেটে স্টক করবে। এভাবে স্টক মার্কেটে পরিচিতি হয়ে আসছে স্টক মার্কেট। এটাই হচ্ছে মূলত। আমি আপনাদেরকে বুঝাইতে পারলাম কিনা জানি না। অবশ্যই যদি বুঝাইতে না পারি আপনারা আমাকে কমেন্ট করে বলবেন যে ভাই এভাবে বললে ভালো হইতো। আমার কাছে অনেকটা ভালো লাগবে। আর হচ্ছে গিয়ে মার্কেট গুলো আমি আপনাদেরকে একটু আলোচনা করি। অ্যামাজন একটা মার্কেট প্লেস, যেমন সেখানে অনেক বই এর একটা কেডিপি বা কিন্ডেল বুক পাবলিশ, সেখানে অনেক বই তৈরি হচ্ছে। তো বিভিন্ন ভাবে বই তৈরি হয়ে মার্কেটটা কিন্তু আস্তে আস্তে স্টক বাড়তি হচ্ছে, বেড়ে যাচ্ছে। সেখানে তাহলে আমি কি বলবো, অবশ্যই মার্কেটটার প্রতিনিয়ত কি হচ্ছে, চাহিদা আর ডিমান্ডের কারণে মার্কেট দিন বাই দিন বড় হয়ে যাচ্ছে। আজকে যদি আমি মার্কেটে একটা রেট দেখি যে মার্কেটটা এই অবস্থায় আছে, তাহলে আমি পরবর্তীতে বুঝবো যে না, মার্কেটে তো বই তৈরি হচ্ছে। বই কখনো পৃথিবীতে শেষ হওয়ার মতো না, বই তৈরি হইতে থাকবে। তাহলে অ্যামাজনের এই যে স্ট্যাটিক্সটা, এই সমীকরণ থেকে অবশ্যই ১ বছর পর সে আর সমীকরণ থাকবে না। সেই সমীকরণটা চেঞ্জ হয়ে ডাবল হতে পারে, অথবা রিডবল হতে পারে, অথবা ট্রিপল ডাবল হতে পারে, ট্রিপল হতে পারে। তো আচ্ছা, এরপর অ্যাপল আসতেছে। আইফোনের প্রোডাক্ট, যেমন ভিভোর প্রোডাক্ট বললাম, আইফোনের প্রোডাক্ট যদি এরকম তারা তৈরি করতে থাকে, তাহলে অবশ্যই স্টকে তাদের যে আজকের একটা দাম আছে, সেই দাম থেকে বা আজকের একটা রেট আছে স্টক মার্কেটে তাদের নির্দিষ্ট করে দেওয়া আছে, সেখান থেকে ১ বছর পর অবশ্যই বাড়বে। তো এভাবে স্টক মার্কেট ১ মাসে, ২ মাসে, ৩ মাসে দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমি দেখছি ১ মাস আগে এই ৳২০০ র মধ্যে ছিল। ১ মাস পর দেখলাম ৩০০ হয়ে গেল। ইস! ১০০ তফাৎ। তাহলে আমি সেই ১ মাস আগে কেন এখানে কিছু স্টক করে রাখলাম না? আমি তো তাহলে এই ১০০ পুরোটাই প্রফিট পেয়ে যেতাম। পুরো ৳১০০ প্রফিট পেয়ে যেতাম। তাহলে এটা হচ্ছে মূলত স্টক করার নিয়ম, বা স্টকে কিভাবে আপনারা টাকা রেখে টাকাটাকে বাড়াইতে পারবেন। এটা একটা সিম্পল একটা আমার সাজেস্ট আপনারা মনে করেন। এর পরবর্তীতে আমি আরো একটা ইজিলি ওয়ে থেকে আপনাদেরকে প্রফিট বা মানি ইনকাম করার একটা প্রসেস দেখাই দেবো। আপনারা এটার জন্য একটু সাময়িকভাবে অপেক্ষা করেন, ভালোভাবে বুঝতে শেখেন। ভিডিওটা দেখতে চেষ্টা করেন মনোযোগ সহকারে। এরপর আসতেছে ফেসবুক। ফেসবুকের যে মার্কেটটা আমরা সচরাচর ইউজ করি, আমরা ইউজ করতেছি। আমরা সারা জীবন যদি ফেসবুকটাকে ইউজই করে যাই, তাহলে অবশ্যই মার্কেটটা ডিমান্ড কমবে না, বাড়বে। তাহলে যদি বাড়ে, তাহলে অবশ্যই আমরাই সেই ডিমান্ডটাকে বাড়তে নিয়ে গিয়ে একটা অনেক দূর পর্যন্ত নিয়ে যাবো। সে বা সেই সফটওয়্যারটা একসময় কখনো ধ্বংস হবে না। তাহলে এই স্টক মার্কেটে তাদের কতটা বড় ইনকামে আমরা ভূমিকা রাখতেছি। এজন্য আমাদেরকে সেটা নিয়ে ভাবতে হবে। তাহলে ইনকামটা আমরা সহজেই করতে পারবো। এরপর আসতেছে মাইক্রোসফট। মাইক্রোসফট কি কখনো আপনারা মনে করেন যে শেষ হয়ে যাবে? মাইক্রোসফট সকল সফটওয়্যারের মূল, সকল প্রোগ্রামের মূল। তারা যারা যেভাবে ডেভেলপার হবে, যত বড় ডেভেলপারই হোক, সবাইকে নিয়ে গিয়ে তারা এক করে নেবে। তারা তাদের মতো করে নেবে। তারা তাদের ক্ষেত্রে তাদেরকে ইউজ করবেই। কারণ তারাই সবথেকে বড় একটা আবিষ্কারক, যারা কম্পিউটার তৈরি করছে, কম্পিউটার প্রোগ্রাম তৈরি করছে, সফটওয়্যার তৈরি করছে। মোবাইল তো একটা সিম্পল ওয়ে, মোবাইল তো ছোটখাটো একটা ডিভাইস। কিন্তু আমি মাইক্রোসফট যদি বলি, আমাদের ল্যাপটপ, আমাদের ডেস্কটপ, আমাদের বড় এখন যে প্রসেসর গুলো বের হচ্ছে, সেগুলো নিয়ে সব থেকে বেশি ভূমিকা রাখতেছে মাইক্রোসফট। মাইক্রোসফট ছাড়া কখনো আমাদের কোনো কিছু সম্ভব হচ্ছে না, করা যাবে না, আমি মনে করি। আপনারা মনে করেন? আর হচ্ছে গিয়ে গুগল আমরা সবাই চিনি। গুগল একটা কোম্পানি। সেই কোম্পানির যে প্রোডাক্ট গুলো আছে, তারা স্টক করতে সেই প্রোডাক্টটাকে বাড়াই নিয়ে তাদের কোম্পানিটাকে, গুগলটাকে অনেক বড় করে নিয়ে যাবে। তাহলে আমি যদি এই গুগলটাকে সাথে রিলেটেড থাকি, প্রতিদিন দেখি যে কি রকম তারতম্য হচ্ছে। ১ দিন, ২ দিন, ৩ দিন, ৪ দিন, ৫ দিন, ১ সপ্তাহ দেখে কিচ্ছু আপনারা বুঝবেন না। যদি ১ মাস দেখেন, তাহলে বুঝবেন যে ইস! কি আফসোসটা করবেন, যে সেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, ওকে। ১ মাসের কথা বলতেছি, ১ বছর। আমরা যদি বলি যে আমরা একদিনের জন্য ইনকাম করতে আসছি, ইনকাম করে নিয়ে চলে গেলাম। হ্যাঁ, ঠিক আছে, নিয়ে যেতে পারবেন। এটা আমার ছোট্টখাটো একটা বেসিক ওয়েতে আমি বলে দিলে পারবেন। কিন্তু আসলে এটা এভাবে করবেন না। আপনারা যদি বলেন যে, আমরা লাইফ টাইম নিয়ে কাজ করব, আমরা ১ বছর নিয়ে কাজ করব, ৪ বছর নিয়ে কাজ করব।
তাহলে এটা থেকে প্রফিট ইনকাম করা আ এক কথায় ইজি, এক কথায় সহজ, এটা করতে পারবেন। আর যদি বলি যে একদিনের জন্য আসবেন, এসে নিয়ে যাবেন, সেটা একটু পরে আমি আপনাদেরকে সেটার গাইডলাইনটাই দিব। সেটার কথাটাই বলে দিব। এরপর যা আছে Nvidia, এরপর যা আছে Meta। Meta হচ্ছে গিয়ে Facebook এর যে আরেকটা একই সেম সমীকরণ থাকে। সেই সমীকরণটা Facebook এ যেমন দেখায় সেরকমই Meta তে গিয়ে দেখায়। Meta তাদেরকে Meta নিজে থেকে করে নিছে। যেমন Meta আ Instagram, Meta Facebook, Meta WhatsApp, এই ৪ টা কোম্পানি আছে, তারা একই। তাদের মূলত যে বিজনেস এর সাইডটা আছে সেটা হচ্ছে গিয়ে মেটা। আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন। এখন এরপর আসতেছে মোমেন্টাম। আমি আপনাদেরকে মোমেন্টামটা নিয়ে আলোচনা। মোমেন্টাম কি? মুহূর্ত। একটা মার্কেটের একটা মুহূর্ত আছে। ওখানে যদি বলি যে আমি ১ মিনিটের ক্যান্ডেলস্টিক দেখলাম, তাহলে ১ মিনিটটা কি একটা কোনো মুহূর্ত না? অবশ্যই ৬০ সেকেন্ড মিলে যে একটা সময় ইন্ডিকেট করে দিচ্ছে, সেই সময়টার পুরো মুহূর্তটাকে আমরা ভ্যালু করব। তাহলে আমরা সেই জায়গাটা থেকে ইনকাম করতে পারবো। ১ মিনিটের ক্যান্ডেলস্টিক যেমন আছে, ৫ মিনিটের ক্যান্ডেলস্টিক আছে, ১৫ মিনিটের ক্যান্ডেলস্টিক আছে। তো ১৫ মিনিট একটা কি মোমেন্টাম, ৫ মিনিট কি একটা মোমেন্টাম, ১ মিনিট কি একটা মোমেন্টাম। তো এই যে মিনিট বা সময় ধরে একটা যে মুহূর্ত তৈরি হয়ে আসছে সেই সেই অবস্থায়, সেই অবস্থাগুলোকে আমি বলে দিচ্ছি যে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা সমীকরণ, খুবই নিয়ম একটা মেইনটেইন করার মতো একটা বিষয়। ডিসিপ্লিন রেখে সেটা যদি আমরা নিয়মটা ধরে রাখার চেষ্টা করি, তাহলে আমরা সেটা থেকে প্রফিট ইনকাম করতে পারবো। তো মোমেন্টাম আমি বলে দিলাম, এটা খুব কার্যকরী একটা কারবার। সেটা হচ্ছে গিয়ে আজকে বাংলাদেশ টাইম কখন কারেন্সি চেঞ্জ হচ্ছে, বা বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী বাংলাদেশে কখন ব্যাংক বন্ধ হয়ে যাচ্ছে। এই বন্ধ হওয়াটাকে যদি বলি আমি ইভনিং সাইড, এবং চালু যে হবে সকাল ১০ টার সময় সেটাকে যদি বলি আমি মর্নিং সাইড, তাহলে অবশ্যই সকালবেলায় ব্যাংক চালু হয়ে কতটুকু ব্যাংকের মাঝখানে গিয়ে আমরা লেনদেন করতেছি সেটাকে আমি যদি আমার মোমেন্টাম হিসেবে ধরি, তাহলে আমি ইনকাম করতে পারবো। এবং আমি যে ব্যাংকটা বন্ধ হয়ে যাচ্ছে বিকেল ৪ টার মাঝখানে, সেটাকে যদি ইভনিং একটা সাইন ধরে আমি আমার মার্কেট প্লেস এর মাঝখানে রেখে অভিজ্ঞতাটাকে কাজে লাগাতে পারি, তাহলে অবশ্যই আমি সেখান থেকে ইনকাম করতে পারবো। তো এই হচ্ছে মোমেন্টাম এর সুবিধা। মোমেন্টামটা মূলত এভাবে কাজ করে। আচ্ছা, টাইম আমি বলে দিচ্ছি একটু আগে, আপনারা এইটুকু, আমি পিডিএফ ফাইলগুলো দিয়ে দেবো আমার ডেসক্রিপশন বক্সে। আপনারা এই পিডিএফ ফাইলগুলো নিয়ে রেখে দিয়ে ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। আচ্ছা, ওকে, ঠিক আছে। এটা আমার হয়ে গেল আমার বেসিক আলোচনা ফরেক্স এবং স্টক মার্কেট নিয়ে। আমি এরপর চলে যাচ্ছি। হয়তো ভিডিওটা একটু লম্বা হবে, আপনারা ধৈর্য সহকারে শিখতে থাকেন, মনোযোগ দিয়ে বুঝতে চেষ্টা করেন। তাহলে আপনাদেরকে আমি একটা ভিডিওটার মাঝখানেই বলে দিব যে সমস্ত ট্রেড, সমস্ত স্টক মার্কেটের মার্কেট প্লেস কেমন, কিরকম হতে পারে, কি হওয়ার আছে। তো আশা করি আপনারা ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকবেন। এরপর আমি আসতেছি আমার ২য় টপিকসটা নিয়ে। সেটা হচ্ছে গিয়ে আমি আমার যে একটা ব্রোকারেজ আছে, সেই ব্রোকারেজটাকে থেকে আমি ট্রেড করব, অথবা স্টক মার্কেটে স্টক করব, বা স্টক মার্কেটের মার্কেট প্লেসে আমি অবস্থান করব। তো আমি আমার ব্রোকারেজের নাম বলে দিতেছি। আমার ব্রোকারেজের নাম হচ্ছে এফবিএস, ফিক্সেল আর্নিং সিস্টেম। তো এফবিএস, ফিক্সেল বেনিফিট সিস্টেম। এফ তে ফিক্সেল, বি তে বেনিফিট, এস তে সিস্টেম। এফবিএস এর পূর্ণরূপ হচ্ছে ফিক্সেল বেনিফিট সিস্টেম। ফিক্সেল আমরা জানি খুব নমনীয় ভাবে, নরম ভাবে কার্যকর হবে। বেনিফিট হচ্ছে লাভ, এবং সিস্টেমটা হচ্ছে সিস্টেম। তো নরম ভাবে, নমনীয় ভাবে টাকা ইনকামের একটা পদ্ধতিটা হচ্ছে মূলত এফবিএস। আর এফবিএস এর যে আমি ব্রোকারেজের সাহায্যে সেই ব্রোকারেজটাকে ইউজ করে সেখান থেকে আমি ট্রেড করব, সেখান থেকে ক্যান্ডেলস্টিক চিনে আমি কাজ করব, সেখান থেকে আমি স্টক মার্কেট গুলোকে নিয়ে আমি কাজ করব। তাহলে আমি অবশ্যই ফার্স্ট টাইম ব্রোকারেজকে চেনার চেষ্টা করব। যে ব্রোকারেজ আমি বলতেছি বারবার, বাংলা ভাষায় সেটাকে বলা হয় দালাল। তো আমি যদি আজকে বলি যে আমি এই দালালের সংস্পর্শে থেকে আমি ছোট্ট একটা নিজে দালাল হয়ে গেছি। সেই দালাল হয়ে আমি কাজ করতেছি। অবশ্যই একজন আরেকজন দালাল বলতে গিয়ে যদি বলি, একটা গরু মার্কেটে গেছেন, তো একজন দালাল অনায়াসে বসে থেকে কিভাবে ইনকাম করে আরেকজন দালালের মাথা ভাঙায়, অথবা কেউ বিক্রি করতে আসছে একটা দাম দিয়ে তাকে ভুলভাল বুঝিয়ে তার দাম, প্রোডাক্টটাকে বা গরুটাকে অন্য কারো কাছে সহজে একটা অন্য দাম দিয়ে, কম দাম দিয়ে বেচা-কেনা করে, এবং সে পক্ষান্তরে তারা বা যারা আছে এরকম একজন আরেকজনের কথার মাধ্যমে কথায়
মানুষকে ভুলিয়ে ইনকাম করে তারা মূলত দালাল। তো আজকে আমরা এখানে চলে আসছি, আমিও বলি যে আমি একটা ছোটখাটো দালাল, ব্রোকার। এবং আমি যে বড় একটা ব্রোকারেজ থেকে চলে আসছি সেটার মূলত নাম কি? এফবিএস, ফিক্সড বেনিফিট সিস্টেম। তো আমি আমার এফবিএস বা ব্রোকারেজের বা দালালের নামটা বলে দিলাম। এবং আমি নিজেও বলতেছি আমি একটু ছোটখাটো দালাল, বা আমিও এখানে এত লোকের ভিড়ে, এত ক্যান্ডেল স্টিকের ভিড়ে, এত যুদ্ধের মাঝখানে আমি ইনকাম করতেছি। তো অবশ্যই আমি কাউকে না কাউকে ওভারটেক করতেছি, নতুবা আমি কারো না কারো শামিল হয়ে তাদের মতো করে আমিও দালাল হয়ে আমি ইনকামটা করতেছি। তো মূলত এভাবে আমি আমার ভাষাটাকে প্রয়োগ করলাম। আপনারা এভাবে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। নয়তো বলবেন যে ভাইয়া আপনি একদিনও বলেন নাই যে এটা মূলত মিনিংটা হচ্ছে দালাল, বা দালালেই সবাই হয়ে যাচ্ছি, দালাল হয়ে এই কাজ করতেছি। আসলে এটাই রাইট। আচ্ছা, ওকে, আমি চলে আসলাম আমার দালাল ব্রোকারের এই বিএস সাইটে। সেইখানে আমি আমার একটা অ্যাকাউন্ট আগে থেকে লগ ইন করে রাখছি। আমি একটা অ্যাকাউন্ট লগ ইন করে রাখছি। অ্যাকাউন্টে লগ ইন করার পর আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমার যে নিউ চার্ট, সেই চার্ট থেকে স্টক মার্কেটে আমি আপনাদেরকে কারেন্সি যে আলোচনা করছি, ইউরো ইউএসডি, অস্ট্রেলিয়ান গ্রেট বিয়ার পাউন্ড, কানাডিয়ান সুইস ফ্রাঙ্ক, সেগুলোকে আমি বলে দিলাম যে সেখানে যদি আমরা যে বেসিক ক্যান্ডেলস্টিক 10টা, এই 10টা নিয়ে আলোচনা করি, 10টা নিয়ে কাজ করি, বুঝতে চেষ্টা করি, আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ডের ক্যান্ডেলস্টিক গুলো চেনার চেষ্টা করি, তাহলে সেখান থেকে ইনকাম করতে পারবো। এবং সেখানের পাশাপাশি আর যদি আমি বলি যে এইখানে আমি আমার চার্টে স্টক মার্কেটে কিছু, আমি যে আমার মূল টপিকসে যাচ্ছি সেই টপিকসে আমি কিভাবে ইনকামটা আপনাদেরকে একশো 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 100% শিওর করে দেওয়ার চেষ্টা করব, সেইটার আলোচনার ক্ষেত্রে আমি স্টক মার্কেটে চলে যাবো। স্টক মার্কেটে বিভিন্ন মার্কেট থাকে, অ্যামাজন, অ্যাডভান্স মাইক্রো ডিভাইস, অ্যাপল, ইবে, ফেসবুক, গুগল, মাইক্রোসফট, নেভিডিয়া, টেসলা, অলনেট, মেটা। তো এই যে প্রত্যেকটা মার্কেট আছে সব স্টক মার্কেটের মধ্যে রিলেটেড, এবং এই প্রত্যেকটা মার্কেটের এক একটা করে জোন আছে। সেই জোনটা যদি আমরা ধরতে পারি, সেই জোনটা নিয়ে যদি প্রতিনিয়ত কাজ করি, সবুরে মেওয়া ফলাই যেমন, সেরকম করে আমরা মেওয়া ফলাইতে পারি, আমরা ইনকাম করতে পারি। আমি আপনাদেরকে এখানে এএমডি, অ্যাডভান্স মাইক্রো ডিভাইস, এটা অনেকে নাও বুঝতে পারেন, নতুন যারা আসছেন হয়তো। আমি অ্যাপেলটাকে নিয়ে আলোচনা করি, অথবা ফেসবুক থেকে নিয়ে আলোচনা, ফেসবুকে চলে গেলাম। আচ্ছা, ফেসবুকে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি অ্যানালিস্টিক গুলোকে একটু বড় করে নিতেছি। আচ্ছা, ওকে, এখন কথা হচ্ছে ফেসবুক আমরা সবাই ইউজ করি। তো আমরা ইউজ করে 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 সেটাকে আমরা কিভাবে সেই স্টক মার্কেটে একটা সমীকরণ আছে, স্ট্যাটিস্টিক্স আছে, গ্রাফ আছে, সেই গ্রাফের মাঝখানে কিভাবে ডিফারেন্ট করে দিতেছি সেটা আমরা দেখতে চেষ্টা করব এখন। সেটা থেকে আমি কিভাবে স্টক মার্কেটে প্রফিট ইনকাম করা যাচ্ছে, টাকা ইনকাম করা যাচ্ছে সেটা বলে। তো আমার স্ক্রিন শেয়ারের মাঝখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে এবিএস ব্রোকারের সাহায্যে আমার ফেসবুকে যে একটা স্ট্যাটিক্স আছে গ্রাফের মাঝখানে, সেখানে আমি দেখাচ্ছি। আপনারা সবাই আমার মাউসটাকে একটু ফলো করার চেষ্টা করবেন। সেটা হচ্ছে এই যে একটা, এই জায়গাটা থেকে আপ ট্রেন্ড ধরে গেছে। এটা একটা মার্কেট, এটা হচ্ছে মার্কেট ক্যান্ডেলস্টিক এর ওপেন, এটা ক্লোজ, এটা ওপেন, এটা ক্লোজ, এটা ওপেন, এটা ক্লোজ, এটা ওপেন, এটা ক্লোজ, নিচে ওপেন, এটা ক্লোজ। আর পুরোটাই যে ডানদিকটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে শ্যাডো। উপরে যে ডানদিকটা থাকে আপনারা সবাই বুঝতে পারতেছেন যে ক্যান্ডেলস্টিক এর বাইরে যে খাড়া একটা আহ, দাগ থাকে সেটা হচ্ছে শ্যাডো বা দাগ। আবার এই যে মার্কেটে এখানে একটা আপট্রেন্ড ধরে সামান্য একটা কিছু চলে আসছে, সেটা হচ্ছে উপরে সেটার সিগন্যালটা হচ্ছে ওপেন এবং নিচে সেটা হচ্ছে ক্লোজ। আবার আরেকটা পরে ক্যান্ডেলস্টিক আছে, সেটা নিচে ওপেন এবং সেটা উপরে হচ্ছে ক্লোজ। এবং এখানে আরেকটা আছে ওপেন ক্লোজ, ওপেন ক্লোজ। তো এই যে একটা, এই জায়গা থেকে এভাবে গেল, এইভাবে যে জায়গা থেকে এখানে গেল, এটা হচ্ছে ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ড চলে গেল। তার মানে এই নিচ থেকে উপরে চলে যাওয়াটাই হচ্ছে আপ ট্রেন্ড। এবং উপরে গিয়ে যে আপ ট্রেন্ড থেকে আবার, যেমন আমি যদি বলি যে এই জায়গাটা থেকে এখানে নিচে চলে যাচ্ছে, তো এইখানে হচ্ছে আপ এবং এখানে হচ্ছে ডাউন। তাহলে আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে চলে আসবে, মানে আপট্রেন্ড তো হয়েই গেছে। তো ট্রেন্ড যখন হয়ে যায়, সেই ট্রেন্ডটা হওয়ার পরে সেটা কি নির্দেশ করবে? সেটা কি সেই ট্রেন্ডেই থাকবে, বা সেই ট্রেন্ড থেকে সেই ট্রেন্ডটাকে আরো বাড়ায় নিয়ে যাবে, নতুবা সেই ট্রেন্ডটা ভেঙে ডাউন ট্রেন্ডে পরিণত হবে? তো আমি এখানে দেখাচ্ছি যে এই জায়গাটা, এই ক্যান্ডেল স্টিকটা এখানে উপরে আপ থেকে নিচে চলে আসছে, তার মানে আপ থেকে ডাউনে চলে আসছে, এটা হচ্ছে ডাউন ট্রেন্ড। উপর থেকে নিচে চলে আসছে, এটাকে ডাউন ট্রেন্ড বলি। তো এটা হচ্ছে ডাউন ট্রেন্ড। এই জায়গাটা আপনারা একটু ভালো করে দেখার চেষ্টা করেন। আচ্ছা, এই যে একটা ক্যান্ডেলস্টিক এর শুরু আমি বলে দিছি যে এটা একটা ওপেন, এটা ক্লোজ। এই ওপেন এবং এই যে একটা ওপেন হয়ে ক্লোজ হয়ে গেল, এটা ওপেন, এটা ক্লোজ। এটা যে ক্লোজ হয়ে গেল, ক্লোজ হয়ে যায় কখন?
আমি আপনাদেরকে আরেকটু বিস্তারিত বলবো। সেটা সময়টা বলে দেব শেষে। কখন ওপেন এবং ক্লোজ হচ্ছে সেই সময়টার মাঝখানে আমাদের কাজ মূলত। আচ্ছা, এটা যদি হয় ওপেন, ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। এটা যদি হয় মার্কেটের ক্যান্ডেলস্টিক এর ওপেন, তাহলে ক্লোজ হয়ে গেছে এটা। আচ্ছা, মার্কেট আমি বলে দিতেছি সময়টা। স্টক মার্কেটে আমাদের বাংলাদেশ টাইমে ওপেন হবে সন্ধ্যা 7:30 7:30 মিনিটে। এই জায়গাটা মার্কেটটা ওপেন হবে। সেটা কি মার্কেট? আমরা দেখতেছি ফেসবুক মার্কেট। তো ফেসবুক মার্কেটে এখানে ওপেন হয়ে গেছে এবং 7:30 টার সময় যে মার্কেটটা ওপেন হয়ে যাবে 7:30 মিনিটে মার্কেট ওপেন হয়ে যাবে। এবং বন্ধ হবে কয়টার সময়? রাত 2 টার সময়। রাত ২ টার সময় এই Facebook আবার বন্ধ হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে ওপেনিং যে শুরু হয়েছিল এবং Facebook যে রাত ২ টার সময় বন্ধ হয়ে গেছিল পুরোটা, এটা হচ্ছে তার বন্ধ সময়। তো এই পুরো যে ক্যান্ডেলস্টিক টা হয়েছে এটা হচ্ছে ওপেন আর এটা হচ্ছে বন্ধ সময়। এইটুকু সময়ের মাঝখানেই মার্কেটটা চলছে। সেটা কোন দিনের হোক অথবা কোন তারিখের হোক আমরা সেটা বুঝবো না। কিন্তু মার্কেটটা ওপেন হওয়ার পর থেকে বন্ধ হয়ে গেছে এটা বুঝলাম। সন্ধ্যা 7:30 থেকে 7:30 মিনিটে চালু হয়ে সা রাত ২ টার সময় বন্ধ হয়ে যাবে। তো রাত ২ টার সময় যখন বন্ধ হবে, আমাদের পরবর্তীতে কাজ কি? এই ক্যান্ডেলস্টিক এর পর কিন্তু এই ক্যান্ডেলস্টিক টা হচ্ছে। এই ক্যান্ডেলস্টিক টা অবশ্যই নিচে কি হইছে? ওপেন এবং উপরে কি হইছে? ক্লোজ। তাহলে নিচে যদি ওপেন হয়ে থাকে তাহলে সেটা ওপেন হইছে কখন? আবার পরের দিনে যে সন্ধ্যা ৭:৩০ মিনিট আছে সেই ঠিক ৭:৩০ মিনিটে ওপেন হয়ে সেদিনের যে রাত ২ টার সময় সেই দিনের রাত ২ টার সময় আবার বন্ধ হয়ে গেছে। তাহলে এই যে একটা আগের ক্যান্ডেলস্টিক আগের দিনের এবং তার পরের দিনের যে একটা ক্যান্ডেলস্টিক এর মাঝখানে আমি যদি বলি যে এই জায়গাটা থেকে পুরো এই জায়গাটা যে আগের দিনের ক্যান্ডেলস্টিক বন্ধ হয়ে গেছে সেই রাত ২ টার সময় সেই জায়গা থেকে তার পরের দিনের যে ক্যান্ডেলস্টিকটা চালু হয়ে গেছে রাত সন্ধ্যা ৭:৩০ টার সময় তার মাঝখানে কতটুকু গ্যাপ? এখানে আমরা যদি এইটাকে আমি এখানে দেখাইতে পারতেছি, যদি সাপোজ ধরেন এখানে ২০০ এই জায়গাটা থেকে গ্যাপ হয়ে এখানে উপরে তার পরের দিনে সন্ধ্যা ৭:৩০ টার সময় হয়ে গেছে ৫০০। তাহলে ২০০ থেকে ৫০০ মাইনাস করলে কত হচ্ছে? ৩০০। এই ৩০০ জায়গাটা আমি ইজিলি কোন কাজ না করে কোন ক্যান্ডেলস্টিক বা স্ট্যাটিক্স বা কোন গ্রাফ না ফলো করে আমরা ইনকাম করতে পারবো। সেটার জন্য আমি আবার আপনাদেরকে বলি যে যদি এই ক্যান্ডেলস্টিকটার ক্ষেত্রে সন্ধ্যা ৭:৩০ টার সময় ৭:৩০ মিনিটে চালু হয়ে রাত ২ টার সময় বন্ধ হয়ে গেছে। তো রাত ২ টা বাজার ঠিক ঘড়ি ধরে আমার টেকনিকটা আপনাদেরকে আমি বলি। ঠিক রাত ২ টা বাজার। কয়টা বাজার? রাত ২ টা বাজার। রাত ২ টা বাজার ঠিক ৫ মিনিট আগে আমরা প্রিপারেশন নিই। আমরা জানি যে ২ টা ১ টা ৫৯ সেকেন্ড থেকে ৫৯ মিনিট থেকে শুরু করে পরবর্তীতে ১ মিনিট যে ৬০ সেকেন্ড হবে সেই ৬০ সেকেন্ডের উপর ডিপেন্ড করে আমরা এই অর্ডারটা করব। এই অর্ডারটা কিভাবে করব? তো আমরা বুঝতেছি ঘড়ি ধরে থাকবো। ঘড়ি ধরে থাকবো। যখন ঘড়িতে ১:৫৫ বাজে, ১:৫৬ বাজে, ১:৫৭ বাজে, ১:৫৮ বাজে, ১:৫৯ বাজে। সেই ১:৫৯ থেকে আমরা অর্ডারটা করার চেষ্টা করব। এবং সেই অর্ডারটা ১:৫৯ থেকে যদি করি তাহলে আমরা অর্ডারটা করার সময়টুকু কত পাইলাম? সর্বোচ্চ ৬০ সেকেন্ড। সেই ৬০ সেকেন্ডের মাঝখানে যদি আমরা অর্ডারটা করে ফেলি, তাহলে আমাদের মার্কেটটা বন্ধ হয়ে গেল কখন? রাত ২ টার সময়। তাহলে আমরা ব্যবহার করতেছি কতটুকু সময়কে? ৬০ সেকেন্ড। এই ৬০ সেকেন্ডের সময় আমরা একটা অর্ডার করে রাখবো। আর কোন কাজ নাই। রাত ২ টা বাজে গেল, মার্কেট বন্ধ হয়ে গেল। এবং পরের দিন ঠিক যে সন্ধ্যা ৭:৩০ ৭:৩০ মিনিটে আমরা ঘড়ি ধরে নিয়ে মার্কেটের মাঝখানে নিয়ে এসে বসে থাকবো। ঠিক ৭:৩০ মিনিটে আমরা কি করব? দেখব যে ৭:৩০ মিনিটে এই যে ৩০০ একটা ফাঁকা জায়গা গ্যাপ আপ করে ওপেন হয়ে গেছে পরের দিনের একটা ক্যান্ডেলস্টিক। এই জায়গাটায় আমরা কোন কিছু কাজ করা ছাড়াই ইনকাম করতে পারব। বুঝাইতে পারছি? যদি আমি বলে যাই যে এটা এরকম হইছে যেমন এখান থেকে এরকম গ্যাপ ডাউন, এটা গ্যাপ আপ। এই ক্যান্ডেলস্টিক থেকে এখান থেকে গ্যাপ আপ হয়ে পরের দিনে ক্যান্ডেলস্টিকটা হয়ে গেছে গ্যাপ আপ। এই গ্যাপ আপ কতটুকু হলো? ৩০ বা ৩০০। এই ৩০ বা ৩০০ টাকাটা কি আমরা কাজ করে পাইলাম? না। আমরা বসে থেকে পাইলাম। শুধু কিসের কারণে? ডিসিপ্লিনকে মানার কারণে, আমার সময়টাকে মানার কারণে। তাহলে আমরা কি রাত ১:৫৫ মিনিট থেকে ৫ মিনিট একটু কষ্ট করতে পারি না? বা ১:৫৯ সেকেন্ডে আমাদের ঘড়িটাকে ধরে রেখে পরবর্তী ৬০ সেকেন্ডের মাঝখানে একটা অর্ডার করে দিয়েই বাকি ৬০ সেকেন্ডের মাঝখানে মার্কেট বন্ধ হয়ে যাবে। পরের দিন ৭:৩০ টার মাঝখানে যে ওপেন হবে, আমরা এইটুকু কি ডিসিপ্লিন মনে করে নিতে পারি না? অনেক তো কষ্ট করছি, অনেক তো চেষ্টা করছি, অনেক তো আমরা টাকা ইনকামের পেছনে দৌড়াইছি। অনেক মানুষের কত কথা শুকিয়ে আজকে টাকা ইনকাম করে আসতেছি।
তাহলে আমরা এখানে যে একটা দেখতেছি পূর্বের দিনে ক্যান্ডেলস্টিক এবং পরের দিনে ক্যান্ডেলস্টিক এর মাঝখানে গ্যাপ আপ, এই জায়গাটাকে ধরবো এবং সেই ধরার অংশটুকুকে আমাদের আর্নিং সোর্স হিসেবে নেব। তাহলে কি আমরা করতে পারি না? হ্যাঁ, আমি করতে পারি, আপনারাও করতে পারবেন। অবশ্যই, অবশ্যই করতে পারবেন। এটা গেল গ্যাপ আপ এর ক্ষেত্রে। অবশ্যই বিপরীতটা যেটা আসতেছে গ্যাপ ডাউন। গ্যাপ ডাউনটা কিরকম? অবশ্যই এই যে ফাঁকা জায়গাটাকে নিয়ে যে জায়গাটায় মার্কেটটা বন্ধ হয়ে যাবে রাত ২ টার সময়, সেখান থেকে নিচে কতটুকু জায়গা এসে গ্যাপ ডাউন করে দিয়ে পরের দিন সন্ধ্যা ৭ঃ৩০ মার্কেট চালু হয়ে গেল। এটাকে বলা হয় গ্যাপ ডাউন। তো আমি যদি আপনাদেরকে বলি, এই যে ক্যান্ডেলস্টিক গুলো আপনাদেরকে দেখাচ্ছি, এখানে বেয়ারিশ আছে, বুলিশ আছে, হ্যাঁ, মারুগুজো আছে, বুলিশ, বেয়ারিশ, মারুগুজো, ডোজি, হ্যামার, ইনভার্টেড হ্যামার, ইভিনিং স্টার, মর্নিং স্টার আছে। তো এই জিনিসগুলো তো আমি শিখে আসছি। আপনারা শিখবেন। আপনাদের ক্যান্ডেলস্টিক ধরে, ধরে আমি আজকে শেখাইতে পারি নাই বিধায় আমি বলতেছি না যে এটা কি ক্যান্ডেলস্টিক, এটা কি ক্যান্ডেলস্টিক, এটা ক্যান্ডেলস্টিক। হ্যাঁ, আমি ১০ টা যে বেসিক ক্যান্ডেলস্টিক দেখাচ্ছি, এই ১০ টা বেসিক ক্যান্ডেলস্টিক শিখলেই আপনারা এই যে গ্যাপ ডাউন থেকে গ্যাপ আপ এর মাঝখানে যতটুকু ইজিলি একটা সময় ডিসপ্লে মেইনটেইন করে টাকা ইনকাম করতে পারবেন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা 100% ১০০%। এটা এখন পর্যন্ত আমি আপনাদেরকে বলে দিলাম। বাই দ্যা ওয়ে আমি কোথাও এখন পর্যন্ত দেখি নাই এভাবে কেউ কাউকে বুঝাই দিয়ে টাকা ইনকাম করে দেখাইছে। তো আজকে আমি আপনাদেরকে টাকা ইনকাম করে দেখাইতে পারতেছি না। আমি আমার ডেস্কটপে দেখাচ্ছি সম্পূর্ণরূপে। আমি মোবাইলে ট্রেড করি। মোবাইলে আমি আরেকদিন যখন টাকা ইনকাম করে দেখাবো, তো অবশ্যই সেই টাকায় নিয়ে আমি আমার নেক্সট টপিকস এ ভিডিও দিয়ে আপনাদেরকে দেখাবো। তো আমি করছি। আমি আমার ইনকাম সোর্স এভাবেই করছি। এভাবে করে আসছি। এখনো করি। আর বেশি করতে পারি না কারণ আমার অত বেশি লোভ নাই। কারণ এখানে একটা লটের বিষয় আছে। আমি যদি লটটাকে ইউজ করি যে এই গ্যাপ ডাউন তো আমি পাবোই। এই গ্যাপ আপ তো আমি পাচ্ছিই। তো লটটাকে একটু বেশি ইউজ করি। আসলে লট বেশি ইউজ করে আমি ৩০০ র জায়গায় $৩০০ নেব। ৳৩০০ র জায়গায় $৩০০ নেব। এই জায়গাটায় আমি কিন্তু আমার যে ছোট্ট একটা অভিজ্ঞতা আছে, আমি ছোট একটা দালাল। আমি বড় দালালের কাছ থেকে এসে হাজির হইছি। আমার বড় যে ভাই আছে সে বড় দালাল। সে কি আমাকে অত ইজিলি আমার লটটাকে আম ইউজ করে যে আমি টাকাটা একজনকে ১০০ গুণ করে নিলাম, দিবে? হ্যাঁ, একদিন দিতে পারে। সেটা আমার কৌশলে। এই যেমন ডিসিপ্লিন মেনে রেখে আমি সময়কে মেনে রেখে কাজ করব। তাকে আমি কিন্তু আ আমার যোগ্যতা প্রমাণ করে দিতে পারব। বাট প্রতিদিনই যদি করতে যাই, তাহলে সেও কিন্তু একসময় আমার এই জিনিসটাকে নিয়ে তার ভিতরে যে এআই অ্যাসিস্ট্যান্ট আছে সেই অ্যাসিস্ট্যান্ট কে বলে দিয়ে আমাকে পাল্টিটা খাওয়াবে। আমাকে মাইর দেওয়ার চেষ্টা করবে। যে ভাই আমার যারা আছে আমাকে নিয়ে যারা সচরাচর কাজ করে, তারা আজকে এই কৌশলে টাকা ইনকাম করার চেষ্টা করতেছে। তারা মূলত যেটা চেষ্টা করতেছে সেটা তো আসলে একটা নিয়ম মাফিক না বা ডিসিপ্লিন মেইনটেইন করতেছে না। তারা তো রিয়াল আ স্ট্যাটিক্স বুঝতেছে না, মার্কেটের ভাষা ভালোভাবে বুঝতেছে না। তাহলে তাদেরকে কিভাবে আমি আমার জায়গা থেকে টাকা ইনকাম করতে নিয়ে যাওয়াই? অবশ্যই তারা একটা নতুন কৌশল তৈরি করবে। সেই কৌশলটাকে এআই এর মাধ্যমে ইউস করে তাদের ওয়েবসাইটের মাঝখানে তারা সেভাবে প্রয়োগ করে দেখাবে এবং পরক্ষণে যারা যারা ওই ট্রেড ওই স্টক মার্কেট ওই ব্রোকারেজ এর সাথে রিলেটেড আছেন তারা টাকা মাইর খাবেন বা টাকা লস করবেন। তো এটা আমার সম্পূর্ণ অভিজ্ঞতা থেকে আমি বললাম যে আসলে আমি এখন পর্যন্ত গ্যাপ আপ গ্যাপ ডাউন নিয়ে যে একটা কোনো কাজ না করে ফাঁকা জায়গাটাকে আমরা আমাদের টাকার ইনকাম প্রসেস হিসেবে ভাবতে পারি। আমি আজকে আপনাদেরকে বলে দিলাম। কেউ আমাকে বলে নাই। আমি এটা আপনাদেরকে বলে দিচ্ছি। তো আপনারা এভাবে চেষ্টা করবেন, এভাবে শিখবেন। তো অবশ্যই, অবশ্যই আমি যে আমার ইনকামের একটা স্ট্যাটিক্স আছে আমি করছি। এটা আমি আমার মোবাইল থেকে ভিডিও এডিট করে একদিন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অবশ্যই যদি আপনাদের এই জিনিসটাকে দেখে মনে হয় যে হ্যাঁ, এখানে একটা গ্যাপ আপ হইছে বিধায় ভাইয়া ভালোভাবে বুঝিয়ে দিছিল বা হচ্ছে ভাইয়া ইনকাম করতেছে। হ্যাঁ ভাই, রিয়েলি এটা ইনকামের পথ একটা। ইনকাম এক কথায় 100% ইনকাম এটা হবেই। বেশি কিছু জানার প্রয়োজন নাই। এভাবে গ্যাপ আপটাকে ধরবেন, গ্যাপ ডাউনটাকে ধরবেন। আর কিচ্ছু কাজ করা লাগবে না। এখানে যদি আমি ফাইটিং এ যাই যে এই পুরো ক্যান্ডেল স্টিকটার মাঝখানে আমি ১ মিনিটের ক্যান্ডেল স্টিকে পাইছি একটা সিগনাল আমি আজকে ইনকাম করব। না ভাই হবে না। আবার এখানে যদি ৪ ঘন্টা ক্যান্ডেলস্টিকে আপনি একটা সারাদিনে যুদ্ধক্ষেত্রে নেমে ট্রেড করছেন, স্টক মার্কেটেও গিয়ে স্টক করছেন বা অর্ডার করছেন। না ভাই হবে না। আসলে অনেক চেষ্টা আমার চেয়েও বেশি কেউ করে নাই। আপনারাও করে গেছেন। আসলে হাসতে বাধ্য হইলাম।
কারণ এখান থেকে অনেক অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতা থেকে আমি সবথেকে বেস্ট একটা অভিজ্ঞতা আপনাদেরকে বলে দিলাম যে এটা গ্যাপ আপ এবং গ্যাপ ডাউন থেকে আপনারা ইনকাম করতে পারবেন। আপনাদের কেউ কিচ্ছু করতে পারবে না এবং প্রতিদিনে ১ টা ২ টা অর্ডার প্রত্যেকটা মার্কেটের মাঝখানে করে আপনারা ইনকাম করতে পারবেন। তো আমি পরবর্তীতে আপনাদেরকে আমার ইনকামের ভিডিও নিয়ে এসে দেখাবো। আর যদি আমার কথাটুকু অবশ্যই ভালো মনে করেন, ভালোভাবে বিশ্বাস করে থাকেন, তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর বেশি, বেশি করে চ্যানেলে আ চ্যানেলটার পাশে থাকবেন। আজকে এ পর্যন্ত। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।